বেড ওয়েটিংটা আসলে কি? বাচ্চাদের রাত্রে অনিয়ন্ত্রিতভাবে বিছানায় প্রস্রাব করাকেই বেড ওয়েটিং বলে। বাচ্চাদের বয়স যদি 5 বছরের বেশি হয়ে যায় তখন মেডিকেলের ভাষায় এটাকে নকটার্নাল অ্যানুরেসিস বলে। শিশুদের মানসিক বিকাশে প্রচণ্ড রকম বিরূপ প্রতিক্রিয়া করে এবং এর একটা ফ্যামিলি ইম্প্যাক্ট এবং সোশ্যাল ইম্প্যাক্ট রয়েছে। তো এই বেড ওয়েটিংটা আসলে কেন হয়, এর এক্সাক্ট কারণ এখন পর্যন্ত নির্ণয় করা সম্ভব হয়নি। তবে নর্মালি একটা মানুষের মিক্সুরেশন রিফ্লেক্স বা মিক্সুরেশন অ্যাক্ট কেমন করে হয়? কিডনি থেকে প্রস্রাব তৈরি হয়, মূত্রথলিতে প্রস্রাব জমতে থাকে এবং একটা পরিমাণ হওয়ার পরে একটা সিগন্যাল ব্রেনে যায় মিক্সুরেশন করার জন্য, প্রস্রাব করার জন্য। এর মাঝখানে স্নায়ু, মূত্রথলি এদের সমন্বিত কন্ট্রোল ও নিয়ন্ত্রণের মাধ্যমে একটা সুন্দর মিক্সুরেশন রিফ্লেক্স হয়। কোনো শিশুর এই সমস্ত তন্ত্রের ম্যাচুরেশনে কোনো অসুবিধা থাকে তাহলে এই বেড ওয়েটিং হতে পারে। এর একটা জেনেটিক ফ্যাক্টরও আছে। যদি মা এবং বাবা উভয়েরই থাকে তাহলে 70 থেকে 75% ক্ষেত্রে শিশুদের এই বেড ওয়েটিং সমস্যাটা দেখা দিতে পারে। এছাড়া মূত্রতন্ত্রের সংক্রমণ 15% ক্ষেত্রে সেটা একটা দায়ী থাকে। জন্মগতভাবে কিছু হরমোনাল ইমব্যালেন্স যেমন এডিএইচ, অ্যান্টিডায়াবেটিক হরমোন, এগুলি যদি ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি থাকে অথবা কম থাকে অথবা থাকে না তাহলেও এই বেড ওয়েটিং হতে পারে। এছাড়া ডায়াবেটিস এবং কিছু আচরণগত সমস্যাও হতে পারে, যেমন স্কুলে পড়াশোনার চাপ। এছাড়া অধিক মাত্রায় বিহেভিয়ারাল ব্যাপার, যেন অধিক মাত্রায় যদি তরল জাতীয় খাবার খাওয়ার অভ্যাস থাকে তাহলেও এটা হতে পারে। প্রথমেই আমাদেরকে একটা গুড কাউন্সেলিং করতে হবে, তাদেরকে অ্যাসিওর করতে হবে যে এটা আসলে কোনো বিশেষ ধরনের সমস্যা। প্রায় 40 থেকে 45% ক্ষেত্রে 4 বছরের ভিতরেই দেখা যায় সবাই এই বেড ওয়েটিং থেকে রিকভার করে যায়। তাদের 6 বছরের অতিক্রম করে যায়, তাদের চিকিৎসা দরকার হয় এবং তাদের বিভিন্নভাবেই এই চিকিৎসার আওতায় আনা সম্ভব। প্রথমত যদি দেখি অনেক ক্ষেত্রে বাচ্চাদের অধিক মাত্রায় পানি অথবা তরল জাতীয় খাবার খাওয়ার অভ্যাস থাকে, সেগুলিকে আমরা রেস্ট্রিক্ট করতে পারি। ঘুমোতে যাওয়ার আগে 2-3 বার প্রস্রাব করিয়ে তাকে ঘুমোতে যাওয়ার অভ্যাস করতে পারি। অথবা যদি অবজার্ভ করা যায় যে বাচ্চা প্রত্যেক 3 ঘন্টা বা 4 ঘন্টা বা 2 ঘন্টা পরে পরে রাত্রে প্রস্রাব করছে, তাহলে সেই সময়ে অ্যালার্ম সিস্টেম ব্যবহার করে, আর্দ্রতা অ্যালার্ম, তাদেরকে জাগিয়ে প্রস্রাব করিয়ে এই সমস্যাটার সমাধান করা যেতে পারে। এছাড়া আরও অন্যান্য যে সমস্ত ফ্যাক্টর বলা হয়েছে, যেমন যদি তার ইনফেকশন থাকে সেটা কন্ট্রোল, যদি তার ডায়াবেটিস থাকে সেটা কন্ট্রোল, এবং সর্বোপরি বলা হয়েছে যে ওই যে একটা হরমোনাল ইমব্যালেন্স, দ্যাট ইজ এডিএইচ, এটা যদি স্বল্পতা থাকে তাহলে আমরা বাইরে থেকে শিশুকে মেডিকেশন হিসেবে দিতে পারি। এবং অনেক কোম্পানির অনেক ধরনের মেডিকেশন, অনেক নামে আছে। যেমন একটা কোম্পানির মিনিডিল মেল্ট নামে একটা প্রোডাকশন পাওয়া যায়, সেটা পানি ছাড়া এমনি জিহ্বার নিচে দিয়ে ব্যবহার করা যেতে পারে। তবে সেক্ষেত্রে রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ ছাড়া এগুলি ব্যবহার করা যাবে না এবং তাদের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে সচেতন থাকতে হবে। তো এভাবে আমি বলতে চাই, আজকের দিনে যদি আমরা সবাই সচেতনতার সাথে, সহানুভূতির সাথে দেখি এবং এই শিশুটিকে অবজার্ভ করি এবং তার প্রতিপালনের চেষ্টা করি, বেড ওয়েটিং আছে তাদের এই মানসিক বিকাশে আমরা হেল্প করতে পারি এবং এই যে সোশ্যাল ইম্প্যাক্ট বা সোশ্যাল হিউম্যালাইজেশন, সেই শিশুটিকে তার থেকে এবং তার পরিবারের সদস্যদেরকে আমরা রক্ষা করতে পারি।